বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং আমার ডানে রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমরা যেটা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি, জামাত এবং এনসিপি তারা উপদেষ্টাদের বিরুদ্ধে প্রায় নিয়মিতই এখন অভিযোগ করছেন এবং উপদেষ্টাদের নিয়ে একটা বড় বিতর্কের জায়গাও তৈরি হচ্ছে। জামাত কিছু উপদেষ্টার বিরুদ্ধে বলে এসছেন প্রধান উপদেষ্টার কাছে, বিএনপি গিয়ে বলেছে যে কিছু উপদেষ্টাকে বাদ দিতে হবে, যদিও নাম বলেননি, এবং বর্তমান সরকারকে একটা তত্ত্বাবধায়ক সরকারের মোডে নিয়ে আসতে হবে। আর এনসিপি অবশ্য তারা খুব একটা বড় পরিবর্তনের পক্ষে না, তবে যতটুকু বোঝা যায় ছাত্র উপদেষ্টাদের নিয়ে বেশি কথাবার্তা বললে বাদ দিতে গেলে তারা অন্য উপদেষ্টাদেরও বাদ দিতে বলবে এবং তাদের সম্পর্কে তাদের কাছে তাদের ভাষায় যথেষ্ট তথ্য প্রমাণাদি রয়েছে। সো ডক্টর পাভেল, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি এই পরিস্থিতি কীভাবে দেখেন একটা নির্বাচনের আগে। আসলে উপদেষ্টা পরিষদের বদলটা কতটা প্রয়োজনীয় এখন সেটা একটু বোঝা দরকার। আপনি ইতিবাচকভাবে নেতিবাচকভাবে যেভাবে আমরা দেখি না কেন। ধন্যবাদ। আমার মনে হয় আমার দল বরাবরই এটাকে ইতিবাচকভাবে দেখে এসেছে এবং শুরু থেকে বলেছে যে এই সরকারের সফলতা ব্যর্থতার সাথে বিএনপি নিজেকে অ্যালাইন করতে চায় এবং সেটাতে তাদের অবস্থানে খুব একটা বেশি পরিবর্তন হয়নি। সম্প্রতি যে কথাটি আপনি বললেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের মতন তাদের আচরণ করবার একটা প্রয়োজনীয়তার কথা আমাদের দলের শীর্ষ পর্যায় থেকে একটা বলা হয়েছে এরকম। এটার আসলে আমি যেটা মনে করি, যেটার ব্যাখ্যাটা এরকম আর মূলত যে নির্বাচন তো এসে গেছে আর কি, আর তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনাও তো বলতে গেলে স্বীকৃত, এটা তো সংবিধান এটাকে ফেরত এনেছে। সেক্ষেত্রে বর্তমান সরকারের আচরণের মধ্যে যেন তত্ত্বাবধায়ক সরকারের যে একটা নিরপেক্ষতার জায়গা যেটা আছে এবং পরিপূর্ণভাবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য নির্বাচনের পরিবেশ তৈরি করা তো তাদের কাজ মূলত, সেই জায়গায় তাদেরকে যেন কনসেন্ট্রেট করেন, তারা অন্য বিষয়গুলোতে আর খুব বেশি মনোযোগী না হয়ে একটা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তাদের অবস্থান থেকে যে যে দায়িত্বগুলো পালন করার কথা তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনা ইতিপূর্বে আমরা তো একাধিকবার সেটা দেখেছি এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু সফলতার সাথে সে দায়িত্বটি পালন করেছেন। তো এই সরকারের যেহেতু অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনার সময়টা অনেক লম্বা হয়ে গেছে, তো তাদেরকে নিয়ে কিছু প্রশ্ন বিতর্ক সকল ক্ষেত্রে উঠবে, সময় লম্বা হলে সেটা স্বাভাবিকভাবে হয়ে যায়। তো সে কারণে আমার মনে হয় যে তাদের বোধহয় এখন তাদের ক্যারেক্টারের একটা পরিবর্তনের কথা বলেছে, অর্থাৎ সামগ্রিকভাবে তাদের অবয়বের পরিবর্তনটা যতটা না, তার থেকে তাদের যেন কর্ম পরিকল্পনা বা কর্ম পদ্ধতির দিকে একটা পরিবর্তন যেন হয়, সেটাই বলার চেষ্টা করা হয়েছে যে আপনারা দৈনন্দিন কাজের দিকে ফেরত যান এবং একই সাথে নির্বাচন সুষ্ঠু করার জন্য যে কাজগুলো করা দরকার সেটার দিকে যান। আর লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে মাঠ পর্যায়ের প্রশাসন, পুলিশ প্রশাসন, এগুলোকে যেন নির্বাচনের সক্ষমতার দিকে নিয়ে যাওয়া যায় এবং তাদের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং একই সাথে তাদের ভেতরে যেন সততা এবং এই বাংলাদেশের যে একটা চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশে উত্তরণের যে সুযোগটা তৈরি হয়েছে সেখানে তাদেরও যেন একটা অবদান থাকে, এই আইডিয়া থেকে কথাটা বলা মূলত। মঞ্জু, না, আমরা তো আপনি যেটা বললেন যে আমরা তো কয়েক ধরনের ভার্সন পেয়েছি। প্রথম হচ্ছে একই বিষয় নিয়ে কয়েক ধরনের ভার্সন। হ্যাঁ, এনসিপির লোকেরা কিছুদিন আগে বললেন যে সেফ এক্সিট খুঁজছে কেউ কেউ, এবং সাথে সাথে আবার বেশ কয়েকজন উপদেষ্টা বললেন ওনারা সেফ এক্সিট খুঁজছেন না। মানে এখানে বোঝা যাচ্ছে যে একটু আভ্যন্তরীণ কিছু একটা ব্যাপার আছে। জামাতের খুব সিনিয়র পর্যায়ের একজন নেতা বললেন যে ওনাদের কাছে কল রেকর্ড আছে, ঠিক আছে, তো এখানে উনি কাউকে না কাউকে ইঙ্গিত করেছেন নিশ্চয়ই। আর বিএনপি কালকেও বলেছে, এর আগেও আমরা দেখেছি বিভিন্নভাবে বলছে যে কাউকে কাউকে পদত্যাগ করতে হবে কারা যদি দলগত থাকে। তো এর আগেও কিন্তু এনসিপি যখন এ ধরনের কথা এসেছিল তখন কাউন্টার বলেছিল যে ইশারা ইঙ্গিতে যে বিএনপি পন্থী লোকেরাও সরকারে আছে। তো এতে সরকারের প্রশাসনে, নির্বাচন কমিশনে অভিযোগ সব জায়গায় আর কি, সব জায়গায় আছে। কালকে দেখলাম, কালকে না আজকে দেখলাম মনে হয়, বা হয়তো কয়েকদিন আগে হবে, আপনার আসিফ নজরুল সাহেব বললেন যে আমাদের বিরুদ্ধে যেহেতু সব পক্ষের অভিযোগ আছে সুতরাং আমরা নিরপেক্ষ। তো এই সব বিষয়কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটা জিনিস পরিষ্কার যে সরকারের ভেতরে উপদেষ্টাদের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা, ইন্টারনাল কিছু একটা আছে।
এবং সেখানে মানে আসলে কেউ সেফ এক্সিট খুঁজছেন কিনা, সেফ এক্সিট খুঁজবেন কারা, এটা একটা প্রশ্ন ছিল। তো আমি তো এটা মনে করি কেউ যদি মানে চুরি, চাঁদাবাজি বা এই ধরনের কিছুর সাথে যুক্ত না হয়, সেফ এক্সিট খোঁজার তো কোনো কারণ থাকতে পারে না। না, ইতিমধ্যে তো ইতিপূর্বে তো কেউ বলেছিলেন যে উপদেষ্টাদের একজন তো বিএনপির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি তো বলেছিলেন যে 8 জন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ আছে। প্রমাণ আছে, হ্যাঁ, এটা বলে তো যদি বিএনপি সেটা পরে বলেছে যেটা তার দলের বক্তব্য, দলের বক্তব্য না, হ্যাঁ, বিএনপি মহাসচিব, এটা সম্ভবত একজন ওনাদের দলের আব্দুল সাত্তার সাহেব বা এই ধরনের কেউ একজন বলেছেন। এনিওয়ে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি সরকারের মধ্যে একটু মানে মানে শৃঙ্খলার অভাব বা কিছুটা ভেতরকার যোগ বিয়োগের ঝামেলা আছে। আসলে এখন ব্যাপার হচ্ছে আমরা যদি এগুলোকে নিয়ে খুব বিচার বিশ্লেষণ করতে যাই তাহলে সরকারের কিন্তু গ্রহণযোগ্যতা বা প্রশ্নবিদ্ধতা খুব করা সহজ। কিন্তু আমরা দেখছি যে মানে প্রফেসর ইউনূস কিন্তু উনি এখন পর্যন্ত এত আলোচনা হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু উনি ওনার কোনো উপদেষ্টাকে রদবদল করেছেন বা নতুন করে কাউকে নিয়েছেন, কাউকে বাদ দিয়েছেন, এটা করেন নাই। ওনার প্রিভিয়াস প্র্যাকটিস যেটা আমরা শুনতে পেলাম যে উনি এ ধরনের করেন না, মানে উনি লোকদেরকে সাধারণত নাখোশ করতে চান না। যেমন আমরা দেখেছি যে ওনার অফিসেই কিন্তু একজন সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা সাবেক আছেন, ওনাকে মানে নিরাপত্তা বিষয়ে ওনাকে দায়িত্ব দেওয়া ছিল। এখন কিন্তু ওনার ওই অর্থে কোনো দায়িত্ব নাই, কিন্তু এখনও উনি কিন্তু ওই বিশেষ সহকারী পদে আছেন আর কি। তো যাই হোক, কথা হচ্ছে যে এই জায়গাটা আমরা যদি এটা নিয়ে খুব সিরিয়াস আলোচনা করি তাহলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি জনমতের মধ্যে এটা তৈরি হতে পারে যে এই সরকারকে রিশাফল করা দরকার। কিন্তু আমাদের দলগুলোর মধ্যে যে অনৈক্য, এখানে যে আপনি কোনো রিশাফলের প্রপোজাল তুলবেন, সেখানে যে আমরা অনৈক্য কোথায়? আপনাদের মধ্যে তো ঐকমত্য করলেন আপনারা সংসদ ভবনের সাউথ প্লাজায় বসে যেভাবে। না, ওইটাও তো বললাম যে ওই ঐক্যমত্য ঠিক আছে, কিন্তু আপনি দেখেন যখনই ক্ষমতার প্রশ্ন আসবে তখনই কিন্তু ওই জায়গাটা সরে যাচ্ছে। যেমন দেখেন আমরা ঐক্যমত্য হলাম যে আমরা গণভোট করব, কিন্তু আবার ওখানে গিয়ে গণভোট আগে করব না পরে করব এটা নিয়ে আমরা একমত হতে পারছি না। এবং এখানে আমি কিন্তু স্পষ্ট বলেছি 3টা দলের ইগো কাজ করছে। জামাত বলছে নভেম্বরে হতে হবে, বিএনপি চাইছে। আমি বলছি তো এই যে ধরেন আমি যে নভেম্বরে বলেছি এটার উপরে স্ট্রিক্ট, বিএনপি যে বলেছে ভোটের দিন করতে হবে ইলেকশন একসাথে, এটাতে ওনারা স্থির হয়ে আছেন। এখন এটা তো একটা প্রসেসের ব্যাপার, তাই না? এটা তো কোনো আইনগত বা সাংবিধানিক কোনো প্রশ্ন না, এটা হচ্ছে কোনটাতে করলে সুবিধা। আমরা কিন্তু ওই ঐকমত্য কমিশনের বক্তব্যে বলেছি নভেম্বরে করলে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, ভোটের দিন একসাথে করলেও কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুতরাং সরকার এখন বিবেচনা করে যে কোনো একটা দিক বলে দিলেই হয়। কিন্তু এখন সরকারের যে একটা অভ্যাস যে এদিকে বিএনপির দিকে এই সিদ্ধান্ত নিলে এরা বলবে উনি বিএনপি হয়ে গেছেন, যেটা দেখলাম লন্ডনে গিয়ে উনি স্বাক্ষর করার পর জামাত তো অভিমান করে একদম মিটিংয়ে একদিন মানে ইয়ে করলো, পরে উনি গিয়ে মিটিং ভাঙালেন, ফোন টোন করে ওনাদেরকে অভিমান ভাঙালেন। তো এখন এই জায়গাটায় সরকারের দৃঢ়তার অভাবে কিন্তু সরকারের, আমি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে বলবো না, আসিফ নজরুলের ভাষায়, যে আমি মনে করি সরকার এখনও নিরপেক্ষ আছে। এবং বিএনপি যেটা ইঙ্গিত করেছে যে যাদেরকে যে তারা দলীয়, আমি মনে করি না যে তারা দলীয়। কেন মনে করি না? দুটো কারণে। কারণ ওরা যখন উপদেষ্টা পরিষদে যোগদান করেছে তখন কিন্তু তাদের দলটা তৈরি হয় নাই, তারা কিন্তু ছাত্র প্রতিনিধি হিসেবেই ওখানে স্থান পেয়েছে। সুতরাং তাদের দলীয় পরিচয়ে তারা সেখানে যায় নাই। আবার তাদের দল গঠনের ব্যাপারে তাদের একটা অবদান আছে, তাদের একটা অংশগ্রহণ আছে, এটা তো মোটামুটি পরিষ্কার। মানে পরিষ্কার বলতে আমি বলছি, আমরা বলি না যে পর্দার অন্তরালে অফ দ্য রেকর্ড পরিষ্কার। কারণ নাহিদ ইসলাম তো পদত্যাগ করে পরের দিনে উনি সভাপতি হলেন। এখন যারা বিভিন্ন পদে আছেন উপদেষ্টা পরিষদ, ওনারা কোনো দলকে পরামর্শ দিতে পারেন, ওনাদের সাথে নানা ধরনের হতে পারে, এটা তো হয়। পাভেল ভাইয়ের সাথে ধরেন স্বাস্থ্য উপদেষ্টার একটা মিটিং হলো, পাভেল ভাই যেহেতু একজন ডাক্তার, উনি একজন নীতি নির্ধারণের জায়গায় আছেন, সো হোয়াট, এখানে কি আমরা বলতে পারি তাহলে স্বাস্থ্য উপদেষ্টা বিএনপির হয়ে গেলেন? আমাদের সাথে মাঝে মাঝে উপদেষ্টারা কথা বলেন না, আমরা গিয়ে মিটিং করি না, তো এর মানে তো এটা না। বা আমরা যদি এখনও কোনো দলীয় বিষয়ে ওনাদের পরামর্শ চাই, ওনারা যদি আমাদেরকে পরামর্শ দেন, দিতেই তো পারেন শুভাকাঙ্ক্ষী হিসেবে। আপনার কাছে তো জিলু ভাই আসতে পারি না যে জিলু ভাই আমরা একটা প্রোগ্রাম করতে চাই, আপনি কী বলেন, এরকম আর আপনি তো আমাদেরকে পরামর্শ দিতেই পারেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি না যে এখানে কোনো মানে দলীয় লোকেরা সরকারে আছে। একজন লোক ছিলেন দলীয়, আমাদের যিনি ধর্ম উপদেষ্টা, উনি কিন্তু একটা রাজনৈতিক দলের উপদেষ্টা ছিলেন, উনি সেখান থেকে পদত্যাগ করে তারপরে এখানে জয়েন করেছেন। তো পদত্যাগ করে তো আমাদের রাষ্ট্রপতিরা তো পদত্যাগ করেই রাষ্ট্রপতি হন, তাই না? তখন তো ওনার আর দলীয় পরিচয়টা থাকে না। সুতরাং
বিএনপি যে কথাটা তুলেছে আমি মনে করি বিএনপি এটা হালকাভাবে তুলেছে, খুব গভীরভাবে তোলে নাই, বা বিএনপি এটা নিয়ে হয়তো অত কঠোর হবে না। যে কথাটা বিএনপি বলেছে যে তত্ত্বাবধায়ক সরকারের ক্যারেক্টারে এটা আসা উচিত, এটার অর্থ কী? এই সরকারকে তত্ত্বাবধায়ক ক্যারেক্টারে আছেই, কারণ উপদেষ্টা পরিষদ হয় কোথায়? উপদেষ্টা পরিষদ তো আমাদের সাধারণ সরকারে তো নাই না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তো বা সাইজ ছোট, রুটিন size ছোট। ওয়ার্ক করে, এখানে কয়েকটা হতে পারে, একটা হচ্ছে সাইজ ছোট করে আনা, আরেকটা হতে পারে তারা যে শুধুই রুটিন ওয়ার্ক করে, শুধু নির্বাচন ইলেকশনের- তাদের মূল হ্যাঁ, ফোকাসটা এর আগে নির্বাচনে থাকে। তত্ত্বাবধায়ক সরকারে তো শুধু নির্বাচনের কাজই হ্যাঁ, আমার মনে হয় যে লাস্ট 3 মান্থস যেটা থাকে, ওই 3 মান্থসে তাদেরকে বাধ্য, যেটা প্রফেসর ইউনূস আমাদেরকে বলেছেন যে আমি এখন সব কাজ, আমরা একটা দাবি নিয়ে ওনার সাথে কথা বলতে গিয়েছিলাম, উনি বললেন যে দেখো আমার আর দাবি দেওয়ার বিষয় আর আমাকে ইনভলভ করো না, আমি এখন ইলেকশনে ফোকাস করতে চাই। তখন আমি নীতিগতভাবে বলেছি যে ঠিকই আছে, কারণ ইলেকশনটা সিরিয়াস চ্যালেঞ্জ কিন্তু, এবং আমরা কিন্তু বারবার উদ্বেগ জানাচ্ছি যে ইলেকশন হয়তো শুরু হবে, কিন্তু ইলেকশন প্রপারলি শেষ হবে কি না এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, খুবই চিন্তিত আছি। যেগুলো হয়তো বিভিন্ন জায়গায় বলেন যে আপনি ইলেকশন দেখেন না, হ্যাঁ, তো আমি কিন্তু ইলেকশন দেখি, বাট সেটা কি ধরনের ইলেকশন সেটা নিয়ে খুবই, মানে আমি আপনাদের এই জিনিসটা বুঝি না, মানে এটা বড় বড় নেতারা, বড় বড় দল সবাই আপনারা বলছেন আমরা ইলেকশন দেখি, কিন্তু কি ধরনের ইলেকশন সেটা বুঝি না। একজন নেতার একটা ইন্টারভিউ দেখলাম পত্রিকায়, তিনি বলছেন যে ইলেকশন হবে, ইলেকশনে আমার কোনো কনফিউশন নেই, গুণগত মান নিয়ে প্রশ্ন আছে। তাহলে আমরা এই যে আগের 3টে ইলেকশনের ধারাবাহিকতা আর একটা ইলেকশন করতে চাইছি, মানে ওটা আওয়ামী লীগ করেছিল বলে ওটা অ্যাকসেপ্টেবল না, আমরা করতে পারি না, এটা একেবারে ওইটার সাথে মেলানো যাবে না। না, মেলানো যাবে না। আমরা কেন দিলু ভাই আমরা কেন বলছি, আমরা বলছি তো আসলে ইলেকশনটা প্রপারলি হওয়ার জন্য আমাদের উদ্বেগগুলো আগেভাগে জানাচ্ছি, সংখ্যাগুলো আগেভাগে জানাচ্ছি, ঠিক আছে না? আপনাকে যদি আমি সংখ্যার কথা আগে জানাই যে আপনি এটা করবেন না, করলে বিপদ হবে, তার মানে এটা না যে আপনি এটা করতে পারবেন, তার মানে হচ্ছে আপনি এগুলো প্রিকশন নিয়ে এগুলোর ব্যাপারে অ্যাওয়ার থেকে আপনি ইলেকশনটা করেন, এটাই আমাদের। আর ইলেকশন ছাড়া তো কোনো পথ নাই। আপনি বলেন আমাদেরকে কোনো ভিন্ন কোনো উপায় কি আছে ইলেকশন করা ছাড়া? ইলেকশন ছাড়া পথ নেই, কিন্তু একটা জানাতানো ইলেকশনের হ্যাঁ, পরবর্তী ফলাফলটা আরো না, খারাপ ওটা আরো খারাপ। আমি তো বলেছি এটা গণতন্ত্রের অভিযাত্রার দিকে যাচ্ছি, তো এটা আরো মানে খারাপ যাত্রার দিকে যাবে। আমরা এই জন্য কনসার্নগুলো প্রিভিয়াস, এবং আপনারা ঐকমত্য কমিশনে যে পরিমাণে এফোর্ট দিলেন, সেই এফোর্ট না দিয়ে একটা ভালো ইলেকশন করার এফোর্ট দিলে এতদিন ইলেকশনও হয়ে যেত, দেশও না মুক্তি না, পেত, জনগণও মুক্তি ইলেকশনে পেত। যত ইলেকশনে এফোর্ট দিলে তো আরো মানে খুব ভালো কিছু হবে মনে হয় না। যেমন প্রফেসর ইউনূস 17 তারিখে বললেন যে আমরা যেভাবে ঐকমত্য করে ফেলেছি, ইতিহাসে নাম লিখিয়েছে, এখন আসেন আমরা এভাবে কথাবার্তা বলে একটা নির্বাচনও করে ফেলি, পুলিশ টুলিশ বাদ দিয়ে। আমি জানি না সেটা কতটা, প্রফেসর পাভেল। হ্যাঁ, আসলে আমার মনে হয় যে আমরা সবাই ওদের চ্যালেঞ্জটাকে কতটুকু উপলব্ধি করছি। আমি আপনার সাথে এই জায়গাতে একটু একমত থাকতে চাই যে ইলেকশন একটা হবে বা হবে কি হবে না সেই নিয়ে যে দোলাচলের কথাটা অনেকেই বলবার চেষ্টা করেন, আবার চ্যালেঞ্জগুলোকে আমরা প্রকৃতপক্ষে অ্যাড্রেস করেছি কিনা আমার কাছে সেটা আমি মনে হয় ওখানে যেতে চাই। যে একটা ইলেকশনকে ফেব্রুয়ারিতে করব আমরা, কিন্তু এই ইলেকশনটা করার পথে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে ইলেকশনের আগে, সেটা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা একটা তত্ত্বাবধায়ক সরকারের আদলে চলে যাওয়াটা প্রয়োজন এখন, তারা সেই বিষয়গুলোকে যদি তাদের এজেন্ডার মধ্যে না আনেন, তাহলে কিন্তু তারা বলবে যে আমরা এটা বুঝতে পারি নাই। তো এটা বলার মধ্যে দিয়ে কিন্তু জাতিকে আপনি একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে পারেন না। অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ইলেকশন হয়ে গেলে আমরা তো ভাবিনি এরকম একটা ইলেকশন হয়ে যাবে, এটা এরকম হবে, এটা তো ভাবিনি। কারণ আপনি খেয়াল স্মরণ থাকবার কথা, কয়েক মাস আগে প্রফেসর ইউনূস কিন্তু একবার বলেছিলেন পুলিশ ঠিক হয়নি, কিছু ঠিক হয়নি, ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাবে, এগুলো কিন্তু তিনি শুধু বলেছেন। তা কেন, বাংলাদেশের কয়েকটা জায়গা আছে যেটা নিয়ে আমাদের আতঙ্কের নিশ্চয়ই কারণ আছে। সে জায়গায় ইলেকশনটা সঠিকভাবে করার জন্য যে এনগেজমেন্টটা দরকার, সেটা নিয়ে হোমওয়ার্ক আছে কিনা। কারণ সব জায়গাতে সমান আছে এরকম না, লেভেল প্লেইং ফিল্ড বলতে কিন্তু পুরো বাংলাদেশের ফিল্ডে কিন্তু একটা ফিল্ড না। বাংলাদেশ কিন্তু অসংখ্য ছোট ছোট ফিল্ডে বিভক্ত। সেই ফিল্ডের মধ্যে কোনো কোনো জায়গাতে লেভেল প্লেইং হতে পারে, কিন্তু সকল ফিল্ডই লেভেল প্লেইং, এটা যদি তারা ভেবে যদি এগোন, তাহলে আমার মনে হয় তাদের হোমওয়ার্কটা প্রপার নয়। আমি মনে করি যে এই জায়গাটা তাদের চিন্তা করা উচিত। আর একটা জিনিস হলো যে নির্বাচন তো এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই বলে না, তাদের তো গুটি কয়েক মানুষ, তাদের তো এমন না যে তারা একটা একটা দল, রাজনৈতিক দল, যে মাঠ পর্যায়ে তাদের একটা বিস্তৃত কর্মক্ষেত্র রয়েছে বা যেখানে তাদের অনুসারী রয়েছে যারা তাদের বলা কথাগুলোকে বাস্তবায়ন করবে। তাদের মেশিনারি কোনটা? তাদের মেশিনারি হচ্ছে এই প্রশাসন, এই পুলিশ প্রশাসন এবং এই সিভিল প্রশাসন। তো এই সিভিল প্রশাসন বা পুলিশ প্রশাসনে ওনারা গত প্রায় বলতে গেলে 1.5 বছরের মতন সময়ের কাছাকাছি তারা পৌঁছতে যাবেন কিছুদিনের মধ্যে। সেটার গুণগত পরিবর্তন আমরা করতে পেরেছি কিনা, আমরা কোনো রাজনৈতিক দল বা জনগণ
প্রকৃতপক্ষে কি পুলিশকে কি পেশাদারিত্বের জায়গায় এখন সেটা ততটা দেখছে কিনা, বা পুলিশের ভেতরে যদি পুলিশকে যদি আপনি প্রশ্ন করেন তার ঊর্ধ্বতন পর্যায়ে, তারাও কিন্তু বলবেন যে আমাদের ভেতরে কিন্তু এখনও শস্যের মধ্যে অনেক ভূত আছে। সেগুলোকে যদি আমরা পুরোপুরি না তাড়াতে পারি, মাঠে যখন প্রকৃত পরীক্ষার সময় আসবে 300টা পরীক্ষা কিন্তু একদিনে হবে। এটা আমার কিন্তু খণ্ডিত আকারে করতে পারবো না যে আমি আজকে 50টা করে 6 দিনে 300টা পরীক্ষা একখানে হবে। সেই জায়গায় প্রত্যেকটা জায়গাতে আপনার প্রপার রেফারি, লাইন্সম্যান, এটা আপনি সেই জায়গায় যোগান দিতে পারবেন কিনা, সেটা একটা প্রশ্ন আছে। এবং এই রেজাল্টটাকে যারা কাঠামোগতভাবে তৈরি করেন, সে পোলিং এজেন্ট বলি, পোলিং অফিসার বলি, দুই পক্ষেরই আছে। এজেন্ট ধরো রাজনৈতিক দলরা দেবে, অফিসার বলি বা সেই প্রিজাইডিং অফিসাররা বলি, তারা কারা, তাদের নির্বাচনের প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, তাদের সাথে বলেছেন আপনারা যে অতীতে যারা নির্বাচনের কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে নেব না। আপনি কোথায় পাবেন আমি তো বুঝি না। একেবারে পুরো যারা গত 3 নির্বাচনে কাজ করেছে, লোমবাস থেকে কম্বল উজাড় করে ফেলবো কিনা, কারণ ওই আমরা তো জানি যে প্রথাগতভাবে ব্যাংকের কর্মকর্তা, শিক্ষক, এদেরকে দিয়ে তো আমরা এই পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসারদেরকে বানাই। এর সাথে রয়েছে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার। এই জায়গাতে পরিবর্তনগুলো করা হয়েছে কিনা, এই জায়গাতে তারা কতটুকু এফিশিয়েন্ট, সেটা কি আমার তো সংস্থাপনের দায়িত্ব তো খোদ প্রধান উপদেষ্টা নিজেই রয়েছেন, যদিও তার কয়েকজন উপদেষ্টা বা সহকারী বা এরকম পর্যায়ের কিছু কিছু আছে, কিন্তু দিন শেষে প্রধান উপদেষ্টার জবাবদিহিতা তো সবচেয়ে বেশি আসবে। তো এটা নিয়ে তারা কাজ করছেন কিনা, তাদের ভেতরে এই আলোচনাটা হয় কিনা, যে তারা এতদিনে ওই গ্রাসরুট লেভেলে যারা কাজ করছে, যারা ফিল্ডের মধ্যে, আমি বলেছি একটু আগে যে বাংলাদেশ কিন্তু একটা ফিল্ড নয়, অসংখ্য আমি বলবো যে 300টাকেও আরও ভাগ করতে হবে। আপনার তো প্রত্যেকটা কেন্দ্র আছে, ওই ফিল্ডের মধ্যে কিন্তু সাব ফিল্ড আছে অনেকগুলো। তো ফলে আপনি 115টা 20টা ভোট কেন্দ্র যদি হয়, তাহলে 115টা ভোট কেন্দ্র কি সমান রকমভাবে সুরক্ষিত? অসংখ্য জায়গা আছে, চরাঞ্চল আছে, দ্বীপাঞ্চল আছে। এই জায়গাগুলোতে যদি নির্বাচনের যে প্রত্যাশা জনগণের মধ্যে তৈরি করে দিয়েছি আমরা, সেটা যদি পূরণ না হয়, তাহলে বাইরের দুনিয়ার তো এমনিতেও একটা প্রশ্ন তাদের কাছে আছে যে প্রকৃত অংশগ্রহণ বলতে উদার বহির্বিশ্ব তো অনেক সময় এটা মনে করে যে কোনো কোনো দলকে বাদ রেখে তো অংশগ্রহণমূলক তো এটা হতে পারে না। সেটা তো প্রশ্ন তারা তো বারবার করছে, এবং এক্ষেত্রে প্রধান উপদেষ্টাও মাঝে মাঝে কিন্তু কখনো কখনো এমন উত্তর দিয়েছেন যেটা অন্যরা হয়তো পছন্দ করেনি, আমরাও করিনি। তো আমার মনে হয় কিন্তু এইগুলো বিষয়গুলো নিয়ে ঠিক প্রস্তুতিটা যেন দৃশ্যমান না। আমরা রাজনৈতিক দল হিসেবে বা সাধারণ জনগণ হিসেবে এই কথাগুলো তাদের কাছে বারবার কিন্তু তুলে নিয়ে গেছি। ওনারা এই কাজগুলোতে যতটা বেশি দক্ষতা দেখাতে চেয়েছেন, তার চাইতে অন্য জায়গাতে তারা ব্যক্তিগত পারফরমেন্সের জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। ব্যক্তিগত পারফরমেন্সের যে খুব ভালো হয়েছে সেটা বলা যাবে না। আপনি কি মেনে নেবেন যে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা পরিপূর্ণ কার্গো ভিলেজ পুরে ছাই হয়ে গেল? তারাই বলছেন যে $1 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। $1 বিলিয়ন উপর অর্থ ক্ষতি হয়েছে, এটা তারা হিসাব করছেন। কিন্তু এর সাথে যে সমস্ত জিনিসপত্রগুলো পুড়ে গেছে, তার জন্য যে উৎপাদনের ক্ষেত্রে যে ক্ষতিটা হবে, এর রেকারিং ইফেক্টটা কি সেটা চিন্তা করেছেন? আমি খুব ছোট একটা কথাই বলি যে DHL এর সব পুড়ে গেছে। তো DHL তার একটা ডকুমেন্টকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা কাস্টমারের একটা ডকুমেন্টে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ইন্স্যুরেন্সের টাকা দেবেন আর ওই ব্যক্তি সন্তুষ্ট হয়ে যাবে? ওখানে মৃতদেহ পর্যন্ত পুড়ে গেছে যেটা। তো ওই জায়গায় সক্ষমতাটা কই? আপনি কিভাবে বলবেন যে একটা বিমানবন্দরে যদি তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপনার ক্ষেত্রে যেটা সর্বোচ্চ প্রস্তুতি থাকে, সারাক্ষণ প্লেন টেক অফ করছে, ল্যান্ডিং করছে, তাতে একেবারে বলতে পারে ফায়ার ফাইটাররা সার্বক্ষণিক প্রস্তুতি থাকে, সেখানে আমি তো মনে করি আগুন নেভে নেই, মানে পোড়াবার মতো কিছু ছিল না বলে আগুন নিজে নিজে নেভেছে। তা নাহলে এতটা লম্বা সময় ধরে আপনি ওখানে দাহ্য পদার্থ ছিল, নানা ধরনের কথাবার্তা। এখন আমাদের এই প্রস্তুতিগুলাই নেই। তো ওর চাইতে অনেক বড় অগ্নি পরীক্ষা, এটাও তো একটা অগ্নি পরীক্ষা ছিল, সেই অগ্নি পরীক্ষাতে আমরা খুব উত্তীর্ণ হয়েছে এটা বলতে পারবো না। এখন অন্য যদি কোনো একটা এয়ারলাইন যদি বলে যে তোমাদের এই এফিসিয়েন্সিতে আমি ওখানে ফ্লাইট ডাইভার্ট করে অন্য জায়গায় পাঠাই, একটা ফ্লাইট ডাইভার্সনের খেসারত একটা এয়ারলাইন্স তো বোঝে, তারা বলবে যে আমার ওই ডেস্টিনেশনে যাওয়ার দরকার কি। তো আমরা তো এগুলোকে গুরুত্ব দিই না, কিন্তু এগুলো যে একটা করে সত্যিকার অর্থে রিহার্সাল জায়গা, তো সেটার প্রস্তুতি আছে কিনা, এরকম নির্বাচনী কেন্দ্রগুলোর ক্ষেত্রে যেরকম আক্রমণ আসবে না সেটা তো কেউ বলতে পারবে না। সেই জায়গায় প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এখনও সময় আছে, আমি বলি আর কি ইতিবাচক দৃষ্টিতে তো এটাই বলবো যে সময়টা আছে তাদের অন্য সব কাজ বাদ দিয়ে এটিতে তাদের সক্ষমতার প্রমাণটা দেওয়া, যে এটা তারা সত্যিকার অর্থে এটা বলে যে আমরা তো চেষ্টা করেছি, এটার মধ্যে দিয়ে যেন দায়িত্বটা শেষ না হয়ে যায়। জি, মিস্টার মুজিবুর রহমান মঞ্জু। এবং আরেকটা জিনিসটা স্পষ্ট আমার গত কয়েকদিনের বিভিন্ন দলের, বিশেষ করে এনসিপির কথাবার্তা স্পষ্ট যে জুলাই সনদ নিয়ে, এর আইনি ভিত্তি নিয়ে এবং সেটা কিভাবে হবে সেটা নিয়েও জটিলতা
বারবার একটা আশঙ্কা। আমি যেটা মনে করি যা আলোচনা হওয়ার আলোচনা শেষ, আলোচনা আর না, কিছু এখন ধরেন যদি গণভোটের প্রশ্নটা আসে, অথবা ধরেন ওই যে প্রেসিডেন্সিয়াল অর্ডার তো হবে না, বলা হচ্ছে চিফ অ্যাডভাইজারের অর্ডার দিয়ে যদি সব আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা হয়, সেগুলো না। প্রশ্ন হচ্ছে যে আপনি একটা সনদে আমরা সবাই একমত হয়ে গেছি এবং এটার বাস্তবায়নের অঙ্গীকার সবাই কোথায় হলেন? 55টা রাজনৈতিক দলের মধ্যে নিবন্ধিত 18টা দল মাত্র সিগনেচার করলেন না, সবাই। সেটা তো আমরা মানে এখানে একটা জিনিস ভুল বোঝানো হয়, সেটা হচ্ছে যে স্বাক্ষর করাটা আর একমত হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা কিন্তু একটা অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেছি, আর আমরা কিন্তু আগেই একমত হয়ে ওই চ্যাপ্টারটা শেষ করেছি, ঠিক আছে? এখন যারা স্বাক্ষর করে নাই তারা কিন্তু বলে নাই যে আমরা এটা স্বাক্ষর করব না, তারা বলছে এটার বাস্তবায়নের রূপটা আমরা দেখে তারপর করব। আর আমরা যারা স্বাক্ষর করেছি আমরা সরকারের উপরে বিশ্বাস রেখেছি যে ওনারা এটা বাস্তবায়নের জন্য একটা। আচ্ছা, আমাকে একটা জিনিস জাস্ট, আমি যেহেতু আপনি প্রক্রিয়ার মধ্যে ছিলেন, আপনার কাছ থেকেই জানতে চাই। আপনি ব্যক্তিগতভাবে ছিলেন, আর মিস্টার পাভেলের দল তো ছিল। নিবন্ধিত রাজনৈতিক দল কয়টা বাংলাদেশে এখন? 55 এখন 54 বা 55টা রাজনৈতিক দল। আওয়ামী লীগ মানে সাসপেন্ডেড, তার কার্যক্রম। আমি আওয়ামী লীগকে বাদ দিলাম। আপনারা অংশ নিয়েছেন 33টা দল। 33টা দলের মধ্যে বেশ কিছু রাজনৈতিক দল নিবন্ধিত না। এই যে বাকি নিবন্ধিত রাজনৈতিক দলগুলো, তারা কোথায়? মানে তাদেরকে কি ইনভাইট করা হয়েছিল এই আলোচনায়? না, তাদেরকে ইনভাইট করা হয় নাই। এখানে যেটা হয়েছে, যেটা মানে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ রেজিম, যেটা এই ফ্যাসিবাদী রেজিমের সাথে যে সমস্ত দলগুলো ইনভলভ ছিল, সেই সমস্ত দলকে এখানে ইনভাইট করা হয় নাই সোফার, আমরা যেটা দেখলাম আর কি। এবং এটার একটা কারণ হচ্ছে যে মানে নিবন্ধিত সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল ওই রেজিমের সঙ্গে ছিল। আপনি যদি সংখ্যার বিচারে হিসাব করেন, এটা সংখ্যাটা হিসাব করলে হয়তো বোঝা যাবে, তাই দাঁড়ায়। কারণ সংখ্যা দাঁড়ালে সেটা দাঁড়াবে। সেটা হচ্ছে আপনি তো পরিষ্কার যে আওয়ামী লীগের সাথে একদিকে জাতীয় পার্টি, একদিকে 14 দল, আর এর বাইরে আওয়ামী লীগ কিছু নতুন দল তৈরি করেছে, যেটা গত ইয়াতে দেখা গেলো ডিজিএফআইরা নানাভাবে দল তৈরি করেছে। তো এইরকম একটা গুচ্ছ। আপনি যে 54টা দলের কথা বলেছেন, সেখানে দেখা যাবে যে মানে খুব অ্যাক্টিভ দল আছে 20 থেকে 22টা নিবন্ধিত। মানে নিবন্ধন তো এখানে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের পলিটিক্সে। আপনি দেখেন জাতীয় পার্টির নামে দল আছে 4টা না 5টা, ঠিক আছে? তারপর একই নামে বিভিন্ন রকমের দল আছে, এই ব্যাপার স্যাপার আছে। তো এখানে একটা টেকনিক্যাল জায়গা যেটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে ডাকলেন না, সে ধরেন তার কার্যক্রম নিষিদ্ধ আছে বলে, জাতীয় পার্টিকে ডাকলেন না কেন, এই প্রশ্নটা উঠবে। আমরা উঠেছি, এই প্রশ্নটা তুলেছিও। এখন জাতীয় পার্টিকে ডাকার সাথে সাথে দেখা গেলো যে সব রাজনৈতিক দল বলছে এদের সাথে আমরা কীভাবে সংস্কার আলোচনায় বসবো। প্রতিনিয়ত দেখা যাবে যে সেখানে বিষয়গুলো আসবে। দেখবেন জাতীয় পার্টির লোকদের সাথে আমরা কোনো টক শোতে গেলেও সেখানে এই একটা মানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, খুব অসৌজন্যমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে ওখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেই একটা কনসেনসাস তৈরি হয়েছে যে ফ্যাসিবাদের যারা সহযোগী ছিলেন, সহযাত্রী ছিলেন, তারা এই আলোচনায় থাকতে পারবেন না। ইভেন বাংলাদেশ জাসদ সহ আরও 2-1টা দল, ইভেন আপনার একদিন দেখা গেল যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারেও একজন প্রশ্ন তুলেছে যে ওনারা এখন ধরেন যেমন বাংলাদেশ জাসদের উদাহরণ দিই। বাংলাদেশ জাসদ এক সময় 14 দলে ছিল এবং বাংলাদেশ জাসদ 14 নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু 14 দলের ভেতরে থেকে বাংলাদেশ জাসদ 2018 নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে, এবং প্রশ্ন তুলে তারা আবার সেখান থেকে বেরিয়ে এসেছে। তো ইতিহাসে তো আওয়ামী লীগের ঘনিষ্ঠ, আজকে যারা এখানে আছে তারাও কেউ কেউ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল। মহাজোটে তো আপনার ইভেন জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে। সো এখানে একটা রেড লাইন দেয়া হয়েছে, একটা লাইন ঠিক করা হয়েছে, যেটা আর ফ্যাসিস্ট ক্যারেক্টার এইসব রাজনৈতিক দলের মধ্যে যে নেই কারো মধ্যে, এটাও তো বলা যাবে না। না, সেটা তো যার যখন মানে যার আঙ্গিনায়, যার অবস্থায় তার ফ্যাসিজম তো বোঝা যায়, সেটা তো আলাদা হিসাব। আমরা যেটা বলছি যে এখানে একটা লাইন ঠিক করা হয়েছে যে ফাইনালি এই চূড়ান্ত, মানে এখানে তো দেখা গেছে যে আসলে আমার আবার আরেকটা প্রশ্ন, আমি আমার আবার আরেকটা প্রশ্ন, এই পুরো প্রক্রিয়াটাকে আপনারা অ্যাডহক বেসিসে করতে চাইছেন না এটা যেন সাস্টেইনেবল হয় সেই চেষ্টা করেছেন? না, অবশ্যই সাস্টেইনেবল। মানে আপনার এই যে যাচাই বাছাই পক্ষে নেওয়া, কাউকে বাইরে রাখা, এতে তো মনে হয় পুরো বিষয়টা সাস্টেইনেবলিটির দিকে মনোযোগ দেওয়া হয় না। শুনেন, আমরা এটা নিয়ে কিন্তু প্রচুর তর্ক করেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা যে জিনিসটা করেছি, ধরুন আমরা সাংবিধানিক বৈধতা চাচ্ছি, আইনি বৈধতা চাচ্ছি, আমরা এটা কনসেনসাস চাচ্ছি, আবার এটাকে গণভোটে দিয়ে
সকল মানুষের একটা মতামত নিতে চাচ্ছি, এই তো একটা তো প্রসেস, তো যে আমরা কেউ যাতে বাদ না যায় শেষ পর্যন্ত। প্রশ্ন হচ্ছে, ধরেন কালকে এমন একটা সরকার আসলো যারা এই টোটাল প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত না, যারা হয়তো এই প্রক্রিয়ার বিরুদ্ধে, তারা তো এগুলো কিছুই মানবে না, সব উল্টে পাল্টে ফেলবে, ঠিক না? তো সুতরাং সাস্টেইনেবল বলতে তো কিছু নাই আলটিমেটলি, কিন্তু কথা হচ্ছে আছে মানে সেটা করা যায়। পৃথিবীর অনেক দেশের নজির আছে, যদি আপনার ওই সহনশীলতা, না, ওই পৃথিবীর নজির দিয়ে তো বাংলাদেশকে আপনি মিলাতে পারবেন না। বাংলাদেশ তো পৃথিবীর বেনজির একটা কান্ট্রি। এদেশের আইজিও যেরকম বেনজির, কি করবেন এদেশের আইজির কাঁচ দেয়া ঘেরা বাড়ি থাকে, এবং এই ধরনের বেনজির তো আমাদের এখানে আছেই। সুতরাং এই রাষ্ট্রটাই পৃথিবীর কোনো নজিরের সাথে মিলাতে পারবেন না। এটা হয়তো আমাদের নিজেদের গায়ে লাগবে রাষ্ট্রের নাগরিক হিসেবে, কাউকে না কাউকে তো ভালো শুরু করতে হবে। আমরা তো সেই জন্যই চাচ্ছিলাম। দিলু ভাই, আপনি দেখেন, আমি আপনাকে মারবো, আপনি আমাকে মারবেন, আপনি দেখেন পরিস্থিতিটা কোথায়। আপনি যদি এখন আমাদের ফেসবুকেও ঢোকেন, আমাদের আপনি নিজে অনেক গালাগালি খান, আপনি জানেন। আমি প্রতিদিনই খাই। আমি সেদিন আমার একটা ইন্টারভিউ ছাপা হয়েছে প্রথম আলোতে, সেখানে আমি দেখলাম যে নিচে দিয়ে আওয়ামী লীগের সমর্থকরা এত মানে অ্যাগ্রেসিভ, মানে আমি পড়ে শোনালে আপনারা হয়তো হবেন, সময় নষ্ট হবে, যেন পড়ছি না। তাহলে আওয়ামী লীগের মনোভাব হচ্ছে এরকম, বলতেছে যে আইসা লে তারপরে তোদেরকে দেখবো। তাই বলছে, ভাই তোমরা তো ছিলাই, আবার আইসা নিয়ে দেখবা কি, তোমরা তো ছিলাই, সবচাইতে সর্বোচ্চ ক্ষমতা নিয়ে তো ছিলা। তা আমরা তো সেই ক্ষমতার মধ্যে স্কুইজড হয়ে যেভাবে হোক আমরা আমাদের যান বাঁচিয়ে হোক সংগ্রামের একটা নিশানা তুলেই তো আন্দোলনটা করেছি। তুমি যে আবার আইসা আমাকে দেখবা, তুমি তো ছিলাই, সবচাইতে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তো ছিলা। এই যে দেখেন, এখনো তারা যদি মনে করে যে আমরা কেন এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারছি, আপনার এটা যেমন সত্যি, তারা এটা করছে, আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও করছে, কিন্তু একই সঙ্গে যারা এখনো ক্ষমতায় যায়নি, যে আমার আশা দেখছে, ইনক্লুডিং যারা ধর্মভিত্তিক রাজনীতির কথা, ইসলামের কথা বলে, তাদের যে ভাষা অশালীন, অশ্লীল, মানে সেটা আপনি সেটা কি বলবেন? তো আমি তো কোনো পার্থক্য খুঁজে পাই না, মানে সেটা শিকার তো আমি নিজেই। তো আমি আপনাকে যেটা বলি সেটা হলো যে এই ফ্যাসিবাদী মানসিকতা, আমি পুরনো কথা তুলতে চাই না দিলু ভাই, তারপরে ধরেন আমি তো একটা দল থেকে বহিষ্কৃত হয়েছি। কেন হয়েছি বলেন? আপনি যদি খোঁজেন দেখবেন, দ্বিমত করেছি বলে বা একটা সংস্কারের কথা বলেছি বলে। তো এটা কি গণতান্ত্রিক রূপ হতে পারে? আমি তো দলীয়ভাবেই আমি অ্যাসাইন, দলীয়ভাবে আমার উপর দায়িত্ব দলের সাথে দ্বিমত করার, কি বলেন, তাই না? কনস্টিটিউশনে লেখা আছে, পাভেল ভাই আপনাদের পার্টির কনস্টিটিউশনে লেখা আছে না, দলের কোনো নীতি আদর্শের ব্যাপারে যদি দ্বিমত থাকে আপনি নির্ভয়ে বলবেন। আমরা তো ওত নিই সেটার উপরে যে আমি নির্ভয়ে সেটা প্রকাশ করব। তো এখন সেই প্রশ্ন তুললে তো মানে আমরা কেউই এই মানদণ্ডে পৌঁছাতে পারবো না, কারণ কেউই কারো নেতার বিরুদ্ধে কোনো কথা, কারো কোনো কিছুতে আমরা অ্যালাউ করছি না। সেই জন্যই বলছি যে আমাদের তো, আমি ছাত্রদেরকে বলছিলাম যে তোমরা যদি এত জায়গা ঘেরাও করো, পলিটিক্যাল পার্টি অফিস ঘেরাও করো না কেন? পলিটিক্যাল পার্টি অফিস ঘেরাও করে তোমরা বলো যে আপনাদের দলের সংস্কার লাগবে। দেখেন, আমরা দলীয়ভাবে যখন নীতি ঠিক করেছি, আমরা বলেছি যে আমাদের একজন প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি, ওনারা কেউ 2 অথবা 3 টার্মসের বেশি ইলেক্টেড হতে পারবেন না। কেউ একই সাথে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর পদ, চিফ এক্সিকিউটিভের পদ ধারণ করতে পারবেন না। এই সংস্কারগুলো যদি দলের মধ্য থেকে শুরু না হয়, তাহলে কিন্তু এটা রাষ্ট্রে সাস্টেইনেবল হবে না। আপনি যখনই 2/3 মেজরিটি পাবেন, আপনি কনস্টিটিউশনে বদলায় ফেলবেন, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমি আপনার সাথে একমত যে এই দলীয় ফ্যাসিবাদদের কোনো সংস্কারের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না, এবং একজন আরেকজনকে যে ভাষায় কথা বলছি, ট্যাগিং করছি, ফ্রেমিং করছি, মানে সেম অ্যাজ ওয়েল এজ। এবং দেখেন, কালকে আমি দেখলাম যে এক দলের নেতা বলছেন যে ওই দলের সচিব বেশি, আমাদের দলের সচিব কম, অথচ 2 দলের সচিবরাই কিন্তু নির্যাতিত হয়েছেন একই সাথে। মানে আমি যদি 2 দলের পুলিশ অফিসাররাই কিন্তু একই সাথেই মানে বঞ্চনার শিকার হয়েছেন, 2 দলের লোকেরা একই সাথে জেলখানায় গিয়েছে। যখনই ওনারা একটু সুদিন পেয়েছেন, তখন কিন্তু ওনারা নিজেদের কামড়াকামড়ি করছেন। আমি তো ভয় পাই। আমি আপনাকে একটা ভয়ের কথা বলি, আপনার এই প্রশ্নের উত্তর কারণ অনেকক্ষণ বেশি সময় নেই। আচ্ছা, ভয়টা বলেন, শেষ করেন। ভয়টা বলি, সেটা হচ্ছে আমি ভয় পাচ্ছি বিএনপি যদি ক্ষমতায় আসবে তো যে কোনো একটা, মানে কোনো না কোনো দল তো ক্ষমতা আসবে। বিএনপি ক্ষমতায় আসলে আমি বিএনপি জামাতের ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা দেখি। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের পরে দেখেন, আগে তো দেখি না, এরপরে দেখি যদি কোনো কারণে জামাত যেটা বলছে ক্ষমতায় আসবে, তাহলে আমি দেখি যে জামাতের বিরুদ্ধে একটা বিরাট অ্যালায়েন্স তৈরি হয়ে যেতে পারে ন্যাশনাল, এবং সেখানে ইসলামিক দলগুলো এই অ্যালায়েন্সটা তৈরি করবে। এখনই আপনি দেখছেন হেফাজত সহ বিভিন্ন দল করছে। সুতরাং এই বিষয়টা মানে আপনি এখন
আজকে নির্বাচনে ওইটার কিন্তু প্রভাব পড়বে। আমি সময় আর নিচ্ছি না, আপনি পাভেল ভাইকে মানে সংঘাতময় পরিস্থিতি দেখেন। আপনি বলছিলেন না যে দুই দলেরই তো লোকজন আছে, তারা সাফার করেছে, এই করেছে। তো আওয়ামী লীগ তো পলিটিসাইজ করেছে, তাদের মতো করে করেছে, এবং যারা এই যে সাফার করলো দুই দলেরই লোক, এরা দলের লোক হলো কিভাবে, সেটা আমার প্রশ্ন আপনার কাছে থাকলে পরে শুনবো। তারা দলের লোক হলো কিভাবে, এবং তারা দলের লোক যদি এইভাবে হয় তাহলে তো একই চিত্র। তো প্রফেসর পাভেল অনেকগুলো বিষয়ের মধ্যে উনি কথা বলেছেন আর কি। সেটা হলো যে আমার মনে হয় যে এই আপনি যে কথার প্রশ্নটা ওখানে নিয়ে গেছিলেন যে আপনারা ঐকমত্য কমিশনে কাদেরকে নিলেন না, আলোচনাটা কি নিয়ে করলেন, ঐকমত্যটা হলো আপনারা বলছেন যে অ্যাডহক বেসিসে হলো কিংবা সাস্টেইনেবল করতে চেষ্টা করেছেন কিনা। আমার কিন্তু খুবই বিনয়ের সাথে বলতে হয় যে ওখানে যারা ছিলেন তারা ঠিক, আমরা কিন্তু যেটা করছি কাঠামোগতভাবে কিন্তু বর্তমান সংবিধানটা মেনে নিয়ে কিন্তু আমরা সংশোধনের কথা বলছি, যে বলছে যে এই অনুচ্ছেদের রিপ্লেসমেন্টটা এটাতে এইভাবে হবে। তো সেক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় না যে খুব মানে মেধাবী আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব মাঝে মাঝেই সংবিধানের ব্যাখ্যা দিয়েছেন অথবা বলেছেন যে এটা করলে কন্ট্রাডিকশন হবে, এটা করা যাবে না। তো এটার বিপরীতে অন্যদের কাছ থেকে কিন্তু আমরা মানে শুধু তর্কের খাতিরে তর্কটা পেয়েছি, কিন্তু গ্রাহ্য যুক্তি দিয়ে কিন্তু এটাকে খণ্ডনের চেষ্টাটা হয়নি বা প্রতিষ্ঠিত করার চেষ্টাটা হয়নি। এবং সেটার আরেকটা বড় একটা প্রতিফলন আমরা যেটা দেখলাম যে পিআর নিয়ে আলোচনা হওয়ার যদি থাকে তাহলে তো ওর চাইতে বড় প্ল্যাটফর্ম কোথায় ছিল আর, সেটার ফয়সালা বা সেটা নিষ্পত্তিটা ওখানে হয়ে যেতে পারতো, বা ওইটা যেভাবে হোক একটা আলোচনার মধ্যে এনে এটার পক্ষ বিপক্ষ ভালো মন্দ একটা অ্যাসেসমেন্ট করে ওখান থেকে বলা যেতে পারতো যে ঠিক আছে আমরা এইটুকু নিতে পারি বা এইটুকু না নেওয়া ঠিক। অথবা যদি বলে যে না ঠিক আছে আপনি যদি এটা মনে না করেন তাহলে এটা আমরা এটাই নীতিগতভাবে মেনে নিচ্ছি যে পিআর যেহেতু আমাদের দেশে এখনও পর্যন্ত এক্সপেরিমেন্টাল আছে, এটা আগামী নির্বাচনে ম্যানিফেস্টোর মধ্যে আপনারা যে যেমন করে চান সেটাতে সংযুক্ত করেন। যদি জনগণ যদি মনে করে যে আপনাদেরকে তারা এটাতে সমর্থন করতে চান তাহলে পরে সংসদের ভিতরে গিয়ে আপনারা আইন করে এটাকে পরিবর্তন করবেন। প্রশ্নটা হচ্ছে যে এই কাজটা যদি সঠিকভাবে হতো তাহলে কিন্তু আমরা এই ঐক্যমত্য নিয়ে যে অনৈক্যর যে বাতাবরণটা দেখলাম পরবর্তী পর্যায়ে গিয়ে, সেটা তো মানুষ পছন্দ করেনি। মানুষের প্রত্যাশা ছিল ঐক্যমত্য করবার জন্য গেছেন। আবার অনেকে বলছেন যে ওই শব্দগত সমস্যা আছে। একটা রাজনৈতিক দলের তো নিজস্ব একটা নীতিমালা থাকে, তাই না? তারা কিভাবে সরকার পরিচালনা করতে চায়, দেশের জন্য তারা কিভাবে তারা দল পরিচালিত হবে। তো একটা দলের সাথে একটা পার্থক্য থাকে বলে তো ভিন্ন রাজনৈতিক দল হয়। আমি যদি অন্য দলের সাথে আমার যদি সবাই যদি মিলে যায় তো আলাদা রাজনৈতিক দলের তো দরকার নেই। তাহলে ফলে ধারণাগতভাবে ঐক্যমত্য কিন্তু সব জায়গায় হতে পারে না। আপনি আপনার মতামতটা দিতে পারেন, সেই মতামতের ক্ষেত্রে এখানে আবার সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিবেচনা করার সুযোগ আপনার নেই, কারণ সংখ্যাগরিষ্ঠতা মাপবেন কি দিয়ে আপনি? ওখানে যারা উপস্থিত আছেন তাদের জনপ্রতিনিধিত্বের সংখ্যাগরিষ্ঠতার হিসাব তো ওখানে নেই। ব্যক্তি পর্যায়ে আছে যে একটা দলের পক্ষ থেকে একজন বা দুজন করে আছে। তো সুতরাং এই জায়গাতে অনেকগুলো বিষয় ছিল যেটা কিন্তু আমরা একটা বলতে পারি যে একটা শুভ বুদ্ধির উদয় হবে এই প্রত্যাশা থেকে কিন্তু আলোচনার মধ্যে আমরা ঢুকেছিলাম। কিন্তু দিন শেষে শুভ বুদ্ধির উদয় হয়েছে কিনা সেই প্রশ্ন কিন্তু জনগণের মধ্যে একটা রয়ে গেছে। আপনি যদি ওই কথাটিতে আসি, যেমন বলছে যে কয়েকটা দল একত্রিত হয়ে একটা 5 দফা দাবি নিয়ে একটা আন্দোলনের মধ্যে গেছেন। আচ্ছা, একটা প্রশ্ন এরকম থাকতেই পারে যে পিআর প্রথা যদি নির্বাচনে যদি না মানা হয় তাহলে তারা এটাকে দাবি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইবেন। সেই দলই কিন্তু 300 আসনের তাদের মনোনয়ন দিয়ে দিয়েছেন এবং তাদের শীর্ষ নেতারা যারা আছেন একজন মিরপুর থেকে আরেকজন খুলনা থেকে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। তো পিআর পদ্ধতিতে তো অঞ্চল ভিত্তিক আসন ভিত্তিক মনোনয়নের তো সুযোগই নেই। তাহলে এই বৈপরীত্যটাকে যারা প্র্যাকটিস করছেন তারা ওই জায়গা থেকে ঐক্যমত্যের জায়গাতে ওই জিনিসটা ফয়সালা না করে এটা যদি নিয়ে যান ওখানে, তাহলে আপনি যে কথাটা শুরুতে বলছিলেন যে নির্বাচনটাকে বিশুদ্ধ করার সুযোগের সবচেয়ে বড় অন্তরায় তো এগুলো, যে আপনি নীতিগতভাবে এখন পর্যন্ত আপনি সরকারকে একটা অস্বস্তিতে রাখতে চান যে আমার এই দাবিটা মানতে হবে। সরকারের কাছে এখন তো দাবি করার সময় বোধহয় শেষ হয়ে গেছে। এখন সরকারের দাবি করার পরিবর্তে সরকারকে আশ্বস্ত করা দরকার যে আপনারা এই কাজ করুন। আপনাদের চ্যালেঞ্জ কিন্তু অনেকগুলো, কারণ এখানে আপনি একটা রাজনৈতিক দলকে তার কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন, তার জনসমর্থনের দল, তার পেছনে যারা লোকজন যারা থাকে তারা তো সবাই তো দেশের বাইরে ভারতে আশ্রয় নিতে পারে না, তারা তো দেশে আছে। তাহলে এই নির্বাচনে তাদের মোটিভটা কী হবে, তাদের অংশগ্রহণ থাকবে কিনা সেটা চিন্তা করেছি কিনা আমরা। সেটা যদি হোমওয়ার্ক না থাকে এবং তারা কিভাবে বিহেভ করতে যাচ্ছে
এবং তাদের সাথে যারা তারা তখন বেনিফিশিয়ারি বেরোবার চেষ্টা করছে ঝটিকা স্বল্প সময়ের জন্য করছে হলেও। তারা, তো এই ঝটিকাটা আস্তে 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 বৃহত্তর পর্যায়ে সাইক্লোনে পরিণত করার চেষ্টা তো তারা করবে। অন্তত তাদের উপর তো এরকম নির্দেশনা থাকবে, কমপক্ষে 50টা নির্বাচনী আসনে নির্বাচনটা অন্তত ভণ্ডুল করে দাও, সে চেষ্টা তারা করবে। এই হিসাবটা তো আমাকে রাখতে হবে এই জায়গায়। আবার একই সাথে আবার কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যে গণভোট নিয়ে আবার আলোচনাটাকে নিয়ে এসে আমরা কিন্তু এই দীর্ঘসূত্রিতাটাকে বাড়াচ্ছি। কারণ আপনি যদি নির্বাচনের পূর্বে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার হিসাবটা করেন, তাহলে ডিসেম্বরের বলতে গেলে নভেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু কাউন্টডাউনটা হওয়ার কথা। যদি 90 দিনের হিসাবটা আমি করি, তাহলে আপনি ওই 90 দিনের হিসাবের মধ্যে আপনি আন্দোলনের বা দাবির জায়গাতে থাকবেন। যদি দাবির জায়গায় থাকেন, তাহলে আপনি ধরে নিতে হবে যে আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন চাচ্ছেন না। তো দাবির বিষয়টাতে এখনই যদি আমি একটা জায়গাতে না পৌঁছতে পারি, কারণ ওরা বলছে যে গণভোট কখন হবে এটাকে একটা সমস্যার মধ্যে দিয়েছে। মঞ্জু ভাই যেটা বলছিলেন যে গণভোট হবে, এটাতে বিএনপি প্রথমে এটাতে যেতে চায়নি। তারা বলেছে যে এটাতে গণভোটটা করার টেকনিক্যাল প্রবলেমটা হচ্ছে যে গণভোটের ব্যালট আপনি কি লিখবেন, অনেকগুলো বিষয়। আপনি বক্তব্য ওটা কি 5 পৃষ্ঠার একটা বা 10 পৃষ্ঠা 50 পৃষ্ঠার একটা ডকুমেন্ট দিয়ে লোককে বলবেন যে প্রত্যেকটা কল বাংলাদেশের মানুষ সবাই ওটা পড়ে ভোট দিতে পারবে সেই বিচার আপনারা নিজেরাই যেখানে সংবিধানের আলোচনায় সবাই অংশ নিতে পারলেন না। ওই জায়গাতে একজনকে দেখলাম যে সালাউদ্দিন সাহেব সংবিধানের বক্তৃতা দিচ্ছেন রীতিমতো ক্লাস নেওয়ার মতন করে। সেখানে এই সংবিধানের দায়িত্বটা আপনি জনগণের হাতে ছেড়ে দিচ্ছেন যে তারা এটা দিবে। তো এটা একটা গণভোট নিয়ে বিএনপি অবস্থানটা যৌক্তিক ছিল আমি মনে করি। যে তারা মনে করেছে যে এইভাবে হয় না। আপনি যদি বলেন যে জুলাই সনদের পক্ষে না বিপক্ষে, অনেকে বলেন যে আমি তো সবগুলোর পক্ষে না, আমি কোনোটার পক্ষে, আবার ভোট তো ইন্ডিভিজুয়ালরা দেবে, ভোট তো দল দিবে না। এটাতে কি পরিমাপটা করবেন? আচ্ছা, আবার সময় নিয়ে কথা বলছেন, ধরে নিলাম আপনি নভেম্বর করবেন, তর্কের খাতিরে যদি ধরি, তো ওখানে তো কোনো প্রচারণা নাই। গণভোটে আমাকে ভোট দিন বা হ্যাঁতে ভোট দিন, এটাকে প্রচার করবে কেউ? কোনো রাজনৈতিক দল কি বলবে যে সবাই মিলে ভাই আমরা কিন্তু ঐক্যমত্য কমিশনে গেছিলাম, আমরা চাই যে আপনারা কিন্তু গণভোটে আমার পক্ষে হ্যাঁ ভোট দেবেন? এটা বলতে কেউ যাবে? আর একজন ভোটার বলবে যে আমার তো কোনো প্রার্থী নাই, আমি কাগজের মধ্যে হ্যাঁ না লেখার জন্য যাবো না বাবা, ওটা যে পারো করো। এখন যদি ওখানে লো পার্সেন্টেজ অফ টার্ন ওভার হয়, যদি টার্ন আউট হয় যদি ওখানে, তাহলে কী করবেন আপনি? তাহলে কি আপনি গণভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন কিনা? তো নভেম্বরে গণভোট চাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আপনি এই প্রসঙ্গটা আনছেন। আপনি ফেব্রুয়ারিতে চাইলে অন্তত এইটুকু গ্যারান্টি পাবেন যে লোকজন প্রার্থীর জন্য তো ভোটটা দিতে যাবে, গেলে তখন অন্তত নভেম্বরের চাইতে বেশি ওখানে টার্ন আউট হওয়ার একটা সম্ভাবনা আছে। এতটা সোজা যুক্তি না বোঝার মতো কারণ কিন্তু কোথাও নাই। সবাই বোঝেন এটা যে পিআর আন্দোলনটা চলে না, গণভোট নভেম্বরে চাওয়া এটার মধ্যে যৌক্তিকতা নেই। কিন্তু যেহেতু আমরা এটাকে একটা জটিলতার জায়গায় রাখতে চাই, সেজন্য কিন্তু উঠে পড়ে কিন্তু আমরা ওখানে যাচ্ছি। গুরুত্বপূর্ণ ছিল এটা। যেমন এই কথাটা মঞ্জু ভাই যেমন বলছেন যে সরকার গঠিত হলেও সরকারের স্থায়িত্বকে চ্যালেঞ্জ করবার মতন একটা শক্তি তৈরি হবে। আপনি বলছেন জামাত বা বিএনপি একে অপরের ক্ষেত্রে করবে যদি তারা কেউ না দিতে পারে। আপনি ওই জায়গাতে আওয়ামী লীগকে ধরছেন না কেন? তারা কি বসে থাকবে ওই জায়গাতে? তাদেরও তো যে কোনো সরকারে, সেই জামাতের সরকারি বা দেশের তর্কের ক্ষেত্রের জন্য তারা কি তাকে কি সন্তুষ্ট চিত্তে মেনে নেবে এটাকে যে না তারা কার্যক্রম পরিচালনা করুক? সেই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা অনেক আগে দিয়েছিলেন যে আগামী সরকার যদি জাতীয় সরকারের ধারণায় না যেতে পারে, তাহলে আপনি কিন্তু দেশকে সামনের দিকে নিতে পারবেন না। এবং এই জাতীয় সরকারের ধারণাতে আগে থেকে সবাইকে বলতে হবে যে না ঠিক আছে, ইলেকশনের ফলাফল যাই হোক, আমরা কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম তারা সবাই মিলে জাতীয় সরকার করব। একটা শক্তিশালী সরকার যদি না থাকে, তাহলে বিরোধী দল যদি সরকারকে আনস্টেবল করতে চায়, তার সাথে আওয়ামী শক্তি যদি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে যে কোনো সরকারের পক্ষে এত বড় চ্যালেঞ্জ, অর্থনীতির এত বড় বড় চ্যালেঞ্জ রয়েছে, আমাদের শিক্ষা স্বাস্থ্য সকল ব্যবস্থাপনায় আমাদের প্রত্যেকটা বলতে পারি যে রাষ্ট্রের অস্তিত্বের স্তম্ভগুলো সবগুলো বিনষ্ট হয়ে গেছে, সেখানে কিন্তু পাওয়া কিন্তু খুব মুশকিল। আর একটা কথা যেটা মঞ্জু ভাইয়ের কথা থেকে এসেছিল যে খুব কর্কশভাবে, খুব নোংরাভাবে, অশ্লীলভাবে এখন যে কোনো যদি আমার কোনো কথা পছন্দ না হয়, সেখানে আক্রমণটার মধ্যে কোনো শালীনতা বা ভদ্রতা নেই। এমনকি দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার বললেন যে আগামী নির্বাচনটা এটা অনলাইন সোশ্যাল মিডিয়ায় এটার গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে। এটা বলে কি ইনডিরেক্টলি উনি এটাদেরকে বলে ইম্পর্টেন্সটা দিলেন না? তাহলে এটাকে আমরা কি কোনো নীতিমালার মধ্যে আনার চেষ্টা কি করেছেন? সরকার কেটে বলেছে যে না, বিটিআরসি খুবই স্ট্রিক্ট থাকবে, কোনো রকম নেতিবাচক বা কোনো রকম অশ্লীল কন্টেন্ট একে বাদ দিয়ে দেওয়া হবে। এই কথাটা বলার মতন এত বড় বড় আইটি স্পেশালিস্ট, এত বড় বড় দক্ষ ব্যক্তিত্ব নিয়ে সরকার চলছে, তারা নাকি সবাই এক একজন এক একটা জায়গাতে বিদ্যা দিগ্গজ সব। তা এই ইস্যুগুলোকে অ্যাড্রেস না করে
আপনি এগুলো এখন থেকে কন্ট্রোল করা উচিত। এইটা নিয়ে কোনো পদ্ধতিগত কোনো অ্যানাউন্সমেন্ট নেই, নীতিমালা নেই। এখন থেকে বলা হচ্ছে যে এই এখনই যদি কেউ কোনো বিরুদ্ধ মতের ক্ষেত্রে যদি পছন্দ না হয়, একেবারে বট বাহিনী দিয়ে অশ্লীল আক্রমণের জন্য ফেলে দেবেন, একবারে তার নাস্তানাবুদ করবেন, চরিত্র হরণ করবেন, মহিলাদেরকে কোনো কথাই বলতে দেবেন না। এটা যদি চলে তাহলে কিন্তু আপনি জেনে শুনে একটা অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তো চ্যালেঞ্জের যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু খুব স্পষ্ট, এমন না যেগুলো অদৃশ্য দেখা যাচ্ছে না বা অ্যান্টিসিপেটরি। তো প্রস্তুতিটা সেই মোতাবেক নয়, এটি কিন্তু একটা কনসার্নের জায়গা। জি মিস্টার মঞ্জু, একটা পাভেল ভাই যে আলোচনাগুলো প্রশ্ন ছিল আপনার কাছে। আমি সেটাতে যাচ্ছি। পাভেল ভাই যে আলোচনাগুলো তুলেছেন এগুলো অলমোস্ট আমরা ডিটেইল আলোচনা করেছি। আসল সমস্যা আমরা যেহেতু সমাধান চাই, সুতরাং সমাধানের পথে হাঁটার জন্যই যতটুকু স্যাক্রিফাইস করে মিলে কেন গণভোটের ব্যাপারটা গিয়েছে এগুলো অনেক বলেছে, জন্য রিপিট হবে জন্য বলতে চাই না। গণভোটের জায়গাটা এই জন্য যাওয়া হয়েছে, যেটা জিলু ভাই প্রশ্ন তুলেছেন যে আপনার কয়টা দল সেখানে আছেন, কতগুলো লোকের প্রতিনিধিত্ব আপনারা করছেন, এই প্রশ্নটা থাকবে যাতে জনগণ বলতে পারে যে আমি এটার পার্ট ছিলাম। জটিলতা থাকবেই, আপনি যত ধরনের পদ্ধতিতে যান। যেমন ধরেন আমাদের কমিশনগুলো কিন্তু পাবলিকলি আহ্বান করেছিল যে আপনাদের কার কার পরামর্শ আছে, কী কী সংস্কার চান জানান। তো কয়টা লোক পার্টিসিপেট করেছে, কত হাজার লোক করেছে? কারণ সবাই বললো যে আমি তো ওয়েবসাইট পড়ি না, আমি তো ওইটা জানি না, পত্রিকা পড়ি না। তো এটা তো আপনার নাগরিক দায়িত্ব, তাই না? এখন ধরেন যে লোক মানে এই মনে করবে যে আমি এই ভোটে অংশ নেব না বা আমি এই ভোট দিব না, তাহলে উনি না দিবেন। আর উনি যদি মনে করেন যে আমি এখানে অংশগ্রহণই করবো না, তাহলে তো দায়টা তো মুক্তি পাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন যেটা টেকনিক্যাল পাভেল বলেছেন যে আপনার কতগুলো বিষয় আপনার ঐকমত্য হচ্ছেন, 84টা বিষয়। আপনি গণভোটে কি দিবেন? আপনি জুলাই সনদ এর পক্ষে না বিপক্ষে? জিলু ভাই এই কথাটা এখন আপনার 84টার মধ্যে ধরেন আপনারা সবাই মিলে একমত হচ্ছেন, আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি কোনো পার্টি করি না, আমি 80টা একমত, 4টা একমত। আমাদের কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন কি গণভোট দিয়ে কনস্টিটিউশন তৈরি হয়? তখন তো একটা সাংবিধানিক সভা হয় বা একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি হয়। কনস্টিটিউশন অ্যাসেম্বলির কি সংসদ থাকলে তার কোনো সমস্যা নেই? আমি আপনাকে সেটাই বলছি, এটা তো আলটিমেটলি সংসদেই যাবে। এই জিনিসটা সংসদে যে এখানে যেহেতু একটা জিনিস এই জন্যই বুঝছে না লোকেরা, বা বুঝলেও না বোঝার ভান করছে। একটা জিনিস হচ্ছে এখানে এই জিনিসগুলো পার্লামেন্টে সাফিসিয়েন্ট ছিল করার জন্য, কিন্তু যেহেতু এখানে কনস্টিটিউশনের মেইন ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে কয়েকটা বিষয়ে, সো এটা কনস্টিটিউশন এটার জন্য সে কভার করতে পারবে না সেটাকে। এই জন্য বলা হচ্ছে গণভোট তাকে এই শক্তিটা দিবে, এই ক্ষমতাটা দিবে। নেক্সট পার্লামেন্টকে গণভোট এই ক্ষমতাটা দিবে যে তারা যাতে এই ফান্ডামেন্টাল চেঞ্জগুলোর জন্য তারা ক্ষমতা প্রাপ্ত হয়। পার্লামেন্টের তার ক্ষমতা লাগে না, গণভোট দিয়ে ক্ষমতা লাগে। না, পার্লামেন্ট কি করতে পারে? পার্লামেন্ট ফান্ডামেন্টাল ক্যারেক্টার তো চেঞ্জ করতে পারে না। তখন একটা গণভোটে যায়, গণভোট গেলে তখন তারপরে আমি আপনাকে যেটা বলছি, কনস্টিটিউশনের অ্যামেন্ড করতে পারে পার্লামেন্ট, ঠিক আছে, কিন্তু কনস্টিটিউশনকে সংস্কার করা, পুনর্লিখন বা আমরা যে মেসিভ করেছি এটা করতে পার্লামেন্ট পারে না। ফলে এই জন্য এনসিপি দাবি তুলেছিল যে এটা একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি করার জন্য। বিএনপি এটাতে এগ্রি করে নাই, এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি করলে কিন্তু আরও একটা জটিলতা আছে, এটা আমরা পরে এনসিপিকে ম্যানেজ করেছি যে তোমরা যদি কনস্টিটিউশন অ্যাসেম্বলির কথা বলো, কনস্টিটিউশন অ্যাসেম্বলি তখন এটা আমাদের এটা ধারণা বাদও দিতে পারে। তারা মনে করবে আমরা সংবিধান প্রণয়নের ক্ষমতাপ্রাপ্ত হয়েছে জনগণের কাছ থেকে, তারা নতুন সংবিধান করবে। তাদেরকে বলেছি যে ধরো ইসলামিক পার্টি ক্ষমতা পেয়ে গেল, তারা বলবে আমরা ইসলামিক সংবিধান করবো, তখন তোমরা আবার ঝামেলা করবা। তো এই ধরনের অনেক আলোচনা আমাদের মধ্যে পরিষ্কার মানে একেবারে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা একটা জটিল জায়গায় পড়েছি, এবং এই জটিল জায়গাটা আমাদেরকে হাসিনা ফেলেছে। এখানে আমাদের কোনো দোষ নেই। আপনি যে প্রশ্নটা তুলেছেন আমি সেটার উত্তর দিই। দেখেন 1500 কর্মকর্তা অ্যাপ্লাই করেছে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে, যাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে এরা বিএনপি জামাত। 1500 কর্মকর্তা। আপনি যে বলছেন না দলীয় কর্মী আসলে না, আমি সেটাই বলছি। এখন তাদেরকে যেমন ট্যাগ দেওয়া হচ্ছে, এখন যারা আছে বা বিগত 3টে নির্বাচনে যারা কাজ করেছে তাদেরকেও যদি আপনি আওয়ামী লীগ বলে ট্যাগ দিয়ে দেন, এই ট্যাগ তো আমরা সারাইতে পারবো না। এটা করবে যারা ক্ষমতায় আসবে পরে, তারা যদি আরো রিফর্ম করতে চায়। আপনাকে এটা মনে রাখতে হবে ইমিডিয়েট। আপনি খুব সহজ ধরেন, আমরা প্যাঁচ ধরলে অনেক প্যাঁচ ধরতে পারবো। ইমিডিয়েট 5টা সচিব পালায় গেল, 10টা পুলিশের ডিআইজি পালায় গেল। আপনি এখন ডিআইজি পাবেন কোত্থেকে? ডিআইজি তো ওদেরকে পাবেন যাদেরকে ওরা বিএনপি বলে ট্যাগ দিয়ে মানে প্রমোশন দেয় নাই। এখন আপনি যখন আপনি দেখছেন কিন্তু প্রমোশন বঞ্চিত, আপনি দেখছেন কিন্তু বঞ্চিত লোক, কিন্তু পাবলিক দেখতেছে ও তো বিএনপির লোক, সে তো জামাতের লোক। এই যে বলছেন না জামাতের সচিব আসলো থেকে, বিএনপির সচিব আসলো থেকে, কারণ ওরে তো বিএনপি জামাত ট্যাগ দিয়েই ওরে প্রমোশন দেয় নাই। এখন যখন দেখেন 746 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে, তার মধ্যে 119 জন সচিব,
ঠিক আছে, এটা কিন্তু একটা কমিশনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, একদম থ্রো প্রসেস 1500 থেকে 700, তাহলে বুঝা গেছে অনেককে বাদ দেওয়া হয়েছে। এই জায়গায় এদেরকে যখন আপনি দিচ্ছেন তখন জামাত বলতেছে ওই যে বিএনপিরে দিয়ে দিচ্ছে, বিএনপি বলতেছে ওই যে জামাতরে দিয়ে দিচ্ছে। এতদিন কিন্তু ওরা ওইটা বলে নাই, এখন তারা যখন ক্ষমতার দ্বন্দ্বে লাগছে এখন তারা একজনকে আরেকজনকে দিচ্ছে, এবং কেউ কাউকে আবার এটাও বলছে যে সে ফ্যাসিবাদের দোসর, কারণ তার এখন সে অমুকের পিএস ছিল, অমুকের এপিএস ছিল, এই ধরনের বিষয়গুলো ধরছে। প্রশ্ন হচ্ছে এই যে আপনারা এখন প্রশ্ন তুললেন না, গণভোটে তো সে এইগুলো সংস্কারগুলো দেখবে না। সংস্কারগুলো নাগরিক হিসেবে তো তার দায়িত্ব দেখার, নাগরিক হিসেবে তো তার কর্তব্য বলার, ঠিক আছে না? যেমন আপনি তো কোনো জান না, কিন্তু আপনি তো বারবার প্রশ্ন তুলতেছেন, আপনি তো এগুলো নিয়ে লিখেছেন, বলেছেন, সেমিনারও করেছেন, যার যার জায়গা থেকে সে দায়িত্ব পালন করেছে। কনস্টিটিউশন কখনোই পিপল পড়বে না। আমাদের 3 জনের মধ্যে আমরা হিসাব করলে দেখবো পুরো কনস্টিটিউশন আমরা কখনো পারপাস ছাড়া কখনো কনস্টিটিউশন ধরেও দেখি নাই। বাট কনস্টিটিউশন দেখার দায়িত্ব তো আমরা একজনকে দিয়েছি, ভোটের মাধ্যমে দিচ্ছি। ফলে আমরা এখানে যেটা করেছি, পার্লামেন্ট যেহেতু নাই, পার্লামেন্টের অ্যাবসেন্সে এই পলিটিক্যাল পার্টিগুলো এটাকে থরোলি ডিসকাশন করেছে, করার পরে এটা গণভোটে দিচ্ছে, গণভোট পার্লামেন্টকে এখতিয়ারটা দিবে। এইভাবেই আমরা বারবার ট্রেন লাইনচ্যুত হয়, আবার ট্রেনে উঠতে হয়। বারবার আমাদের দেশে আমরা কনস্টিটিউশনকে ভায়োলেট করেছি, আবার আমাদেরকে কনস্টিটিউশন জায়গায় ফিরে যেতে হবে, এছাড়া তো আমাদের আর কোনো পথ নাই। এবং এই সব কিছুর জন্য দায়ী শেখ হাসিনা, এই সব কিছুর জন্য দায়ী শেখ হাসিনার ফ্যাসিবাদী রেজিম। উনি আমাদেরকে এই জায়গায় নিয়ে গেছেন, এখন ওনার জন্য আমরা ফাইট করতে পারছি না। আপনি বলেন জিলু ভাই, আপনাকে যদি এখন বলা হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ধরেন আপনি একজন মানবাধিকার কর্মী, আপনি কালকে আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আপনাকে বললাম আমরা যে আপনি মামলা করেন একটা, আপনি যাবেন? আপনি যাবেন না তো? না, আমি এত যাব না, বাট আমি তো সবসময় বলছি যে কোনো আপনি পলিটিক্যাল আপনি পার্টি, যাবেন না কেন? আপনি প্রশ্ন কোনো হচ্ছে আপনি পার্টি যাবেন না এই কারণে। এক্সিকিউটিভ অর্ডারে আপনি যাবেন না এই আমি তো কারণে। আওয়ামী লীগ করি না, সো আমি আওয়ামী লীগে যাব না। আমি আপনি আওয়ামী লীগ করেন না, কিন্তু আপনি ধরেন মানবাধিকার কর্মী হিসেবে গেলেন, আপনি একটু ভিন্ন না, জায়গা কিন্তু সেটা যে জাতীয় এবং আন্তর্জাতিক বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে যে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইভেন জাতিসংঘ বলেছে, যখন আমাদেরকে গুম করা হয়েছে, যখন আমাদের অফিস ভাঙা হয়েছে, যখন বিএনপি অফিস তালা লাগিয়ে ওই সেখান থেকে 54 জন 55 জন নেতাকে একসাথে, তখনও মানবাধিকার সংস্থাগুলো বলেছিল, সেটা নাই, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলবেই স্বাভাবিক। আমাদের সমস্যা, আমাদের জায়গাটা তো আমরা দেখছি। কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ আজকে এমন একটা জায়গায় দেশটাকে নিয়ে গেছে। আপনি ওই যে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন তার পক্ষে কথা বলতে যাবেন, আপনার কথাটা চোরের পক্ষে হয়ে যাচ্ছে। আপনি যখন কথা বলতে যাচ্ছেন, তার কথাটা একজন খুনির পক্ষে হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের সংকট। এই সংকট থেকে তো আমাদেরকে ফেলেছে কে? আমাদেরকে তো ফেলেছে শেখ হাসিনা। জি ডক্টর পাবেল, জি, আমরা ফাইনাল রাউন্ড, আমরা মনে হয় যে শেষের দিকে বোধহয় আমরা চলে গেছি। আমার মনে হয় যে অনেক যে আলোচনা থেকে যেটা আসলো সেটা হচ্ছে যে এটা সমাধানের যদি আপনার জন্য মিনিট 4-5 হ্যাঁ, সমাধানের যদি আমরা সত্যিকারের কোনো একটা পথ খুঁজতে চাই, কারণ বিভাজিত শক্তি দিয়ে এই সংকট উত্তরণ সম্ভব না, এত বিভক্তি দিয়ে। মঞ্জু ভাই, পাগল ভাই যেটা বলছেন এটা কারেক্ট। এই একটা ইউনাইটেড জায়গায় যদি পৌঁছা যায়, আমরা আমাদের একমাত্র দায়িত্ব হবে এই সমস্যার আপনি কোনোদিন সমাধান আপনি এইগুলো চাপাতে পারবেন, ওগুলা বাদ, ওই কবে গণভোট হবে, পিআর এগুলো সমস্ত কিছু জায়গা থেকে আপনি একটা, এই যে আপনি কথাটা বারবার বলছেন যে সংকটে যিনি ফেলেছেন সেই শেখ হাসিনার কথা বলছেন এবং তার ফ্যাসিস্ট দোসরদের কথা বলছেন, তাদেরকে যদি আপনি আগামী দিনেও মোকাবেলা করতে চান বা বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে মানুষের প্রত্যাশার বাংলাদেশের কাছে নেন, তাহলে এই বিভাজিত নিজেদের মধ্যে বিভাজন রেখে এটা সমাধান হবে না। একটা ঐক্যের জায়গাতে আসতে হবে, এবং সেই ঐক্যের জায়গাতে আমাদের ভেতরে এই গুড সেন্সটা থাকতে হবে যে সরকারের যিনিই যাক না কেন, আমরা সরকারকে প্রথম দিন থেকে ডিস্টেবিলাইজ করা, আনস্টেবিলাইজ করার জন্য চেষ্টা করব না। কারণ এই সরকারকে যদি সময় আপনি না দেন, তাহলে এই যে ঐক্যমতের যে ধারণাগুলো নিয়েছিল বাস্তবায়ন কাকে দিয়ে করবেন? আপনি তো বলছেন যে আগামী 2 বছরের মধ্যে যে সরকার নির্বাচিত হবে তাকে দিয়ে করাবেন, আবার তাকে ডে 1 থেকে ডিস্টার্ব করা শুরু করে দেবো। এই দুটো জিনিস তো একসাথে হয় না। তো আমার যেটা মনে হয় যে আর বিভক্তির কোনো কথা না, আর এই চরিত্র হননের চেষ্টার মধ্যে দিয়ে আমরা আমাদের তরুণ প্রজন্মদেরকে নষ্ট না করি। যে তারুণ্যকে একটা শক্তির জায়গাতে আমরা দেখেছি গত 24 জুলাই আগস্টে, যারা বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ দেখার একটা সম্ভাবনা দাঁড় খুলে দিয়েছে, তাদের জন্য এই বাংলাদেশকে নিরাপদ করার দায়িত্ব কিন্তু আপনারা যারা রাজনীতি করেন, আমরা যারা রাজনীতির সাথে আছি, আমাদের অন্তত একটা জায়গা থেকে কণ্ঠস্বরটা ওঠা উচিত যে আমরা অন্তত বিভক্তির জায়গায় থাকবো না। অসংখ্য বিভক্তির জায়গা যেগুলো আছে সেগুলোর থেকে অন্তত একটা কমন জায়গাতে আসি। তো আমরা তো এটা তো মানে যে ফ্যাসিবাদের পুনরুত্থান আমরা চাই না, বাংলাদেশে একটা ন্যায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এটা চাই, আইনের শাসন থাকুক, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার নিজস্ব সক্রিয়তা চলুক। এই কয়েকটা বেসিক জায়গাতে যদি আমাদের ঐক্যমত থাকে,
তাহলে কিন্তু আমরা এইটাকে মোকাবেলা করতে পারবো। কিন্তু আবারও একই কথাই বলে যে বিভাজিত শক্তিকে যদি আপনি নিজেদের মধ্যে বিভাজন করেন, তাহলে আপনার জন্য সংকট উত্তরণের কোনো পথ বা সংকট উত্তরণের কোনো সুসংবাদ আগামী দিনের জন্য আছে বলে তো আমার অন্তত মনে হয় না। আচ্ছা মঞ্জু। হ্যাঁ, আমি পাভেল ভাইয়ের সাথে একমত, কিন্তু পাভেল ভাই সব বিভাজন তো আপনি দূর করতে পারবেন না। আমাদেরকে কিছু আমি বলছি তো মোটা common, দাগে আমাদের বিশেষ করে মোটা দাগে সমাজে যে ঘৃণা বা আমি ওনাকে একে কোনো স্পেস দেওয়া যাবে না, দিতে হবে না, নাগরিক প্রত্যেকের স্পেস আমি দিতে আপনাকে হবে। একটা ছোট উদাহরণ দেই, আপনি দেখেছেন হয়তো, পাভেল ভাই তো ভালো জানবেন। সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে গিয়েছেন, তাদের সাথে একটা শুভেচ্ছা মিটিং হয়েছে। মিটিংয়ের পরে একটা কাগজে স্বাক্ষর হয়েছে, 7 দফা বা 10 দফা একটা স্বাক্ষর। সেখানে একটা কথা ছিল গুরুত্বপূর্ণ, যে কোনো দলের বিরুদ্ধে হিংসাত্মক বা মানে খুব অপমানজনক কোনো কথা বলবে না, এবং জাতীয় বিষয়ে তারা ঐক্যমত থাকবে। আপনার 1 মাস যেতে না যেতে দেখা গেল যে ওই 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 প্রতিজ্ঞা 2 দলই ভঙ্গ করেছেন। মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ লোকেরাও মানে বিএনপি সম্পর্কে খুব খারাপ কথা বলেছেন, আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে একটা চরের দল বা এই টাইপের কিছু একটা বলে দেখা গেলো যে ওনাদের আর এটাই নষ্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আপনি চুক্তি করলেন, অঙ্গীকার করলেন, সেটা তো রক্ষা তো করতে হবে। ছোট্ট একটা উদাহরণ বলি আপনাকে, যেমন ধরেন আপনার এনসিপির নাহিদ ইসলাম বললেন যে জামাতের পিআরটা একটা প্রতারণামূলক একটা কর্মসূচি। ঠিক আছে, শব্দটা একটা রাজনৈতিক দলের জন্য একটু ভার বহন করা খুব কঠিন। ঠিক আছে, এখন কথা হচ্ছে, এরপরে দেখলাম যে জামাত সেটাকে আরও খুব মানে স্ট্রংলি সেটাকে সে ইয়ে করলো, এবং দেখবেন এই বাকযুদ্ধ চলছে। তারপর বললো যে বাবার সন্তানেরা কি হয়, তারা আবার বললো অধ্যত্বপূর্ণ। এই জায়গাটাকে আমরা এটা করতে পারি না, যে ধরেন ওরা বলল যে এটা প্রতারণামূলক, জামাতের পক্ষ থেকে যদি বলা হতো, সে ফর এক্সাম্পল ধর আমি, যে আমাদের কেন প্রতারণামূলক মনে হচ্ছে, কারণ আমি নিজেও, আমাকে কেউ জিজ্ঞেস করেছে আপনার কি মনে হয় জামাত প্রতারণামূলক কাজ করেছে, আমি যে জামাত আমি মনে করি কৌশল নিয়েছে, যে আমি পিআরের কথা বলে, যেমন পিআর জামাতে বলাতে দেখি প্রত্যেক টেলিভিশনে পিআর 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 পিআর, কিন্তু আমরা যখন ইন্টারনালি বসি, জামাত বলে যে ভাই পিআর নিয়ে আমাদের এত সিরিয়াস ইয়া নাই, আমরা আপার হাউসের পিআর হলে খুশি। তো এখন এই জিনিসগুলো তো নাহিদ ইসলামরা দেখেছে। আমরা যেহেতু পুরানো রাজনীতি করি, আমরা বুঝেছি এটা একটা কৌশল। তো নাহিদের দৃষ্টিতে এটাকে সে মনে করেছে ডাবল স্ট্যান্ডার্ড। তাই এখন কথা হচ্ছে, এই জায়গাটা ডায়ালগ করলেই তো, এই যুক্তিটা তুললেই তো হইতো যে নাহিদ ইসলাম, আমরা এটাকে একটা পলিটিক্যাল কৌশল হিসেবে নিয়েছি এবং এটা আমাদের একটা পার্মানেন্ট দাবি, আমরা সেটাকে পপুলার করার জন্য এই দাবিটা রেখেছি। এটা একটা আর্গুমেন্ট দিলেই তো হয়ে যায়। এখন যখন পাল্টা বলে, যেমন আমি ওদেরকে বললাম যে তোমাদেরকে তো বলছে যে বাবা জন্ম নিয়ে বাবার সাথে খেলতে আইসো না, ওরা বলছে আমরা তো জন্মের আগেই আপার সাথে খেলে ফেলছি। এখন এই আমি বারবার বলার চেষ্টা করি, বিএনপিকেও আমি বলেছি, জামাতকেও আমরা ঐকমত্য কমিশনে বোঝানোর চেষ্টা করেছি, এই প্রজন্মের সাথে আমাদের একটা গ্যাপ আছে, জেনারেশন গ্যাপ আছে। আমাদের বাচ্চাদের সাথে, আমাদের মানে থার্ড জেনারেশনের সাথে দেখবেন তাদের ভাষা, তাদের আচরণগত একটা পার্থক্য আছে। তো এই জায়গাটায় যদি আমরা ওই যে আপনি যেটা বলেছেন যে বিভাজনের জায়গায় না গিয়ে, ওদের এই সমস্ত, আমাকে অনেকে বলে যে ওরা খুব অধ্যত্বপূর্ণ, যে অধ্যত্বপূর্ণ বলেই তো হাসিনাকে সরাইতে পারছে। এটা তো জেনারেশনের ভয়েসটা এরকম, জেনারেশনের ভয়েসটা এরকম। আমরা আগে মুরব্বীদেরকে, আমাদের মা বাবারা আমাদেরকে কীভাবে মারতো বলেন, এখনকার আমরা আমাদের সন্তানদেরকে কি চোখ রাঙালেই তো ভয় পাই, এরপরে সে কি খাওয়া বন্ধ করে বসে না কি করে। এই জেনারেশনের সাথে যেহেতু রাজনীতির পরিবর্তনটা এসেছে, এটাকে যদি আমরা ধারণ করতে পারতাম তাহলে আমরা বেটার পেতাম, যেটা জিলু ভাই আশা করতেছিলেন, বা ওনার কণ্ঠের মধ্যে হতাশাও আছে প্রচুর। তবে আমি ফেলিউরের জায়গায় ডক্টর ইউনূসকে আমি দায় মুক্তি দিতে পারি না। উনি এই কাজটা করতে পারতেন আরও প্রপারলি, সেটা উনি করতে পারেন নাই। যদি উনি এই জেনারেশনকে, উনি সারা পৃথিবীর মানুষকে উনি উৎসাহ দেন, সারা পৃথিবীর মানুষকে উনি উজ্জীবিত করেন, এত বড় একটা চান্স উনি পেয়েছেন, বাংলাদেশকে উনি একটা বেটার জায়গায় রেখে যেতে পারতেন। কিন্তু ওই যে আমি আবার আশঙ্কার কথা বলি, যে মানে আশঙ্কা সত্ত্বেও আমরা তো আশা নিয়ে বাঁচতে হবে, আশা নিয়েই আমরা সামনে চলব। আপনি আর কিছু যোগ করবেন? জাস্ট 30 সেকেন্ডসে। না, এটা আমার মনে হয় সবার কথা এটাই হওয়া উচিত। আর এই যে এই জেনারেশনকে নিয়ে তো আপনার রাজনীতি কোনোদিন করেননি, তাই না? এই জেনারেশনের সাথে রাজনৈতিক ডায়ালগ আলোচনাতেও আপনারা কখনো যান নাই। তো একটা সূচনা হয়েছে এখানে, প্রায় 2-3টি জেনারেশন কিন্তু বর্তমানে স্টেক হোল্ডার বা যারা সত্যিকার অর্থে আগামী বাংলাদেশকে বিনির্মাণ করবার কাজের সাথে আছেন। তো আমার মনে হয় যে সবাই মিলে একটা জায়গাতে অন্তত আমরা আসি, যে একটা কমন একটা জায়গা থাকুক, যে এই দেশের জন্য যে একটা আগামীর বাংলাদেশটা সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশ হবে। এই জায়গাটিতেই যদি আমরা থাকতে পারি, তাহলে আর অন্য কোনো বিভাজনের জায়গাটা থাকে না। আমরা একটা জিল্লুর ভাইয়ের প্রত্যাশার
সত্যিকার অর্থে বাংলাদেশের কাছে যেতে পারি। নির্বাচনের যে সংশয়টা উনি দেখেন সেটা হয়তো এটার মাধ্যমে দূর হবে একমাত্র। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্ত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মুজিবুর রহমান মঞ্জু এবং মিস্টার প্রফেসর ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, মিস্টার মুজিবুর রহমান মঞ্জু আলোচনার সময় বলছিলেন তিনি আমার অনেক কিছুর সঙ্গে বা কোনো কোনো কথার সঙ্গে একমত, কিন্তু সমস্যা একটাই, একমত কিন্তু শুনতেও পারবেন না, মানতেও পারবেন না, এটা হচ্ছে সমস্যা। তিনি বলছেন নির্বাচনটা সংঘাতময় হতে পারে, নির্বাচনের পরের পরিস্থিতিটাও সংঘাতময় হতে পারে, যে ধরনের নির্বাচনের দিকে আমরা এগোচ্ছি। মিস্টার পাভেল বলছেন যে একটা ভালো ইলেকশন করবার জন্যে যে ধরনের চ্যালেঞ্জেস আছে সেগুলো অ্যাড্রেস করা হচ্ছে না, ওনার সংখ্যাটা সেই জায়গায়, এবং উনি মনে করেন যে একটা ভালো নির্বাচনের প্রস্তুতিটাও এখন পর্যন্ত দৃশ্যমান নয়, সেটা করতে হবে। তবে মিস্টার পাভেল যে কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছেন এবং যার সঙ্গে মিস্টার মঞ্জুও দ্বিমত পোষণ করতে পারেন, সেটা হচ্ছে যে বিভাজনের যে রাজনীতি, প্রতিশোধ প্রতিহিংসার যে রাজনীতি, এটা যদি আমরা জিয়ে রাখি তাহলে এটা ক্রমাগত চলতেই থাকবে, এই বৃত্ত থেকে আমরা বেরোতে পারবো না। এবং বাংলাদেশের যে লক্ষ্য, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, বিশেষ করে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সেটা আমরা কখনো বাস্তবায়ন করতে পারবো না। কাজে কাউকে না কাউকে কোথাও থেকে শুরু করতে হবে, এবং সেটা তাকে ব্যক্তিগতভাবে, দলগতভাবে বা গোষ্ঠীগতভাবে ত্যাগ স্বীকার করে হলো। অন্যথায় এই বৃত্তচক্রের মধ্যেই আমরা শুধু ঘুরপাক খেতে থাকবো, কিছু দূরে এগোবো আবার হোঁচট খাবো, কিছু দূরে এগোবো আবার হোঁচট খাবো, কিন্তু আমাদের চারপাশে যারা আছে তারা আমাদের ছাড়িয়ে অনেক এগিয়ে যাবে, আমরা ওই একই জায়গায় পড়ে থাকবো। আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এই বোধোদয়টা খুবই জরুরি। আর নেতাদের কাজ, নেতারা জনগণের সঙ্গে সম্পর্ক রাখবেন, জনগণের পালস বুঝবেন, সেটা বুঝে তার করণীয় নির্ধারণ করবেন, কিন্তু একই সঙ্গে নেতাদের এটাও কাজ জনগণকে তারা তৈরি করবেন, প্রস্তুত করবেন। কারণ নেতা যতখানি বুঝতে পারে, একটা সাধারণ মানুষ, আমি আপনি নাগরিকদের পক্ষে সবসময় সবটা বোঝা সম্ভব নয়, কারণ তার দেখার দৃষ্টিভঙ্গিটা অনেক বিস্তৃত। কাজেই আমাদের সেরকম নেতৃত্ব রাজনীতিতে দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।